কথায় আছে যে যদি গোড়ায় গলদ হয় কোনো কিছু তার মানে ওই জিনিসটা পুরোটাই গলদ। তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই বছর অংশগ্রহণ করবা তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কারণ যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রথম বা গোড়ার ধাপ হচ্ছে কিন্তু বই সিলেকশন করা। এই জায়গাটাতে যদি কেউ ভুল করে তার মানে মোটামুটি পুরো জার্নিতেই সে ভুল করতেই থাকবে। কারণ ধরো তুমি একটা কোনো জায়গাতে বেড়াতে যাচ্ছ, তুমি যদি ভুল ঠিকানায় উদ্দেশ্যে বের হও তাহলে তুমি কি কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবা? না। সো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কোন কোন বইগুলো আসলে পড়বো। এটা আমার কাছে সবচেয়ে বেশি আস্কড একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাই, অথবা ভাইয়া আমি সেকেন্ড টাইমার। সো আপনি আমাকে একদম স্পষ্টভাবে লজিক্যালি বলেন যে কোন বইগুলো আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়বো এবং যে বইগুলো পড়লে আমার অবশ্যই ইনশাল্লাহ চান্স হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ বাজারে এত 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 বই, এত সাপ্লিমেন্ট, স্টুডেন্টরা আসলে লাস্টে কনফিউজড হয়ে যায়। সো আমি কে হাসিবুল হাসান শান্ত, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে, আর মেডিকেলওয়ালার ইনস্ট্রাক্টর। তো চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সো প্রথম কথা হচ্ছে যে আগে থামতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রথম শর্ত হচ্ছে মূল বই। মূল বই মানে আবার কি জিনিস? এটাকে হাতি না ঘোড়া না ভেড়া? কিছুই না। মূল বই মানে হচ্ছে বাজারে প্রচলিত যে বইটা, যেমন ধরো জুওলজির জন্য আজমল স্যার বা বোটানির জন্য হাসান স্যার, এই বইগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো মেডিকেল কোচিংয়ে অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছি, ওখান থেকে তো আমাকে 32টা বই দিছে বা 20টা বই দিছে, ওগুলো পড়বো না? ওগুলো কি জন্য দেয়? কথা হচ্ছে মনে রাখতে হবে তুমি যদি চান্স পেতে চাও, আমি আবারও রিপিট করতেছি, তুমি যদি চান্স পেতে চাও তাহলে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তোমাকে মূল বই পড়তে হবে। এবং তোমার মেডিকেল জার্নির মোটামুটি দেখা যাচ্ছে 99% সময় তোমাকে এই মূল বইয়ের পিছনে দিতে হবে। ওই বইটা তুমি পড়বা, ওই বইটা তুমি রিভিশন দিবা, ওই বইটা থেকে তুমি ভুল বের করবা বা ইরর কারেকশন করবা, সব ওই বই ঘিরে হবে। কোচিং থেকে যে বইগুলো তোমাকে দিবে এগুলো আসলে খুব একটা কাজে লাগে না, বা আসলে স্টুডেন্টরা ওই যে নির্দিষ্ট যে 3-4 মাস সময় পায় এর মধ্যে কাজে লাগাতে পারে না। ঠিক আছে? তো প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যদি চান্স পাইতে চাও তাহলে অবশ্যই মূল বই পড়ো। কোনো প্রকার সহায়ক আসমানি কোচিং থেকে এই বই দিছে, বিখ্যাত বই, ওই বই না। আচ্ছা, আসো আমি এখন তোমাকে বলি যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়বা, স্টেপ বাই স্টেপ বলি। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে জুওলজি। সো জুওলজির জন্য আমি কোন বই পড়বো? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে একটু লিখে নাও। জুওলজির জন্য তোমাকে পড়তে হবে, তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও তোমাকে পড়তে হবে কি বলতো, আজমল স্যার। ঠিক আছে? আজমল স্যার পড়তে হবে। আজমল স্যার যে জুওলজি বইটা পাওয়া যায় সেই বইটা, এবং তার সাথে কি পড়তে হবে, আলিম স্যার। ঠিক আছে? এখন কিভাবে পড়তে হবে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা জানো যে মেডিকেলওয়ালা কিন্তু কোনো জিনিস লজিক ছাড়া কথাবার্তা বলে না। আমি তোমাকে এমনি কোনো কথাই বলবো না। সো আজমল স্যার কেন পড়তে হবে? আজমল স্যার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা ঐতিহ্যবাহী বই, রাইট? এটা না পড়লে আসলে হবে না। আর আলিম স্যার কেন পড়তে হবে? আলিম স্যার কিভাবে পড়বো? অনেকে বলতে পারে আমার কোচিং থেকে তো এক্সট্রা ইনফো বই দিয়ে দেয়, ওইটা থেকে পড়ে নিব। না, এখন মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। তুমি যদি একটু খেয়াল করো প্রিভিয়াস ইয়ারগুলোতে আলিম স্যার থেকে কিন্তু অহরহ প্রশ্ন আসতেছে। আমি গতদিন কোশ্চিন ব্যাংকের কাজ করতেছিলাম, ওখানেও দেখলাম আলিম স্যারের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিচ্ছে, যেটা তুমি যদি আলিম স্যারের বই ভালো করে দাগায় দাগায় না পড়ো তাহলে কিন্তু এটা কখনই তুমি পারবা না। তাহলে জুওলজির জন্য কয়টা বই পড়তে হবে? আজমল স্যার এবং আলিম স্যার। আজমল স্যারটা প্রাইমারি, এটাই ইম্পর্টেন্ট, এটাই খুব ভালো করে পড়তে হবে। এবং তার সাথে সাথে আজমল স্যারের যে বইটা পড়বা ওইটাই আলিম স্যারের বই থেকে দাগায় দাগায় পড়ে ফেলবা। এর বাইরে কি লাগবে? এর বাইরে আসলে দরকার নেই। তাও দুই একটা মাজেদা ম্যাডামের ইনফো, মানে মাজেদা ম্যাডামের বইয়ের ইনফো যদি তুমি পাও বা কোচিং তোমাকে বইলা দেয়, বা পরীক্ষা দিতে গিয়ে দেখছো, লিখে রাখবা, আজমল স্যারের বইয়ের মধ্যে টুকে রাখবা। আলিম স্যার কি পিডিএফ কিনে পড়বো? উত্তর হচ্ছে না। আলিম স্যার অবশ্যই আমরা চেষ্টা করব পিডিএফ থেকে না, আলিম স্যার অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব কি বলতো, মূল বই থেকে দাগায় দাগায়। আলিম স্যার থেকে কিন্তু গত বছর কি বলা যায় তোমার 90% কোশ্চেন কিন্তু আলিম স্যারের অনুশীলনী প্রশ্ন থেকে আসছিল জুওলজির, মানে প্রায় সব কোশ্চেনই আলিম স্যারের বই থেকে তুলে দিচ্ছে, রাইট? এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষাতে আলিম স্যারের বইয়ের ভিতর থেকে প্রশ্ন হয়েছে। সো তাহলে আশা করি আমরা জুওলজির ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে? তবে একটা সতর্কীকরণ আছে, কারো যদি আজমল স্যার পড়ে অবস্থা খারাপ হয়ে যায় তাহলে, মানে ধরো আজমল স্যারই তুমি শেষ করতে পারতেছো না, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি আজমল স্যারটা খুব ভালো করে পড়ে যদি সময় পাও তাহলে আলিম স্যারের শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলো বা ইম্পর্টেন্ট অংশগুলো দেখে যাবা। হা হুতাশ করার দরকার নেই বা ভাবার দরকার নেই যে আমার দুইটা বই না পড়লে আমার মনে হয় জীবন শেষ, এরকম কিছু না।
গেল। তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন তোমরা আমাকে করো যে আমরা অনুশীলনীর প্রশ্ন কোনগুলা পড়বো? উত্তর হচ্ছে আজমল স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা, আলিম স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা, আর মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী যে পিডিএফ পাওয়া যায় এগুলা তুমি পড়বা। ঠিক আছে? কোচিং এ ভর্তি হলে তোমারে দিয়ে দিবে। আচ্ছা। তাহলে এইটা গেল। এখন তুমি বলতে পারো ভাইয়া কোচিং থেকে তো অনুশীলনীর বইয়ের একটা পিডিএফ দেয়, মেগা পিডিএফ পিডিএফ বলতেছি, একটা মেগা বই দেয়। ওই বইটা পড়লে কি হবে না? উত্তর হচ্ছে না। কারণ এই বইয়ের মধ্যে দুনিয়ার মানে আদি থেকে অন্ত যত অনুশীলনী আছে সব দেওয়া আছে। তুমি যদি সব পড়তে যাও পাগল হয়ে যাবা। ঠিক আছে? তোমার মাথা কাজ করবে না। আমি এটা বারবার বলতেছি, তোমার মাথা কাজ করবে না। তোমার কিন্তু একটা লিমিটেড স্পেস আছে মানে ইউজ করার মতো, রাইট? হ্যাঁ, আমাদের আমাদের অনেক মেমোরি, বাট তুমি দেখবে একদিক দিয়ে পড়তেছো একদিক দিয়ে ভুলে যাচ্ছ, রাইট? তো আমরা অনুশীলনীগুলো মেইন বই থেকেই পড়বো। আজমল স্যার পড়লাম, আজমল স্যারের অনুশীলনীর প্রশ্নগুলো অধ্যায় লাস্টে দেওয়া আছে ওগুলো পড়ে ফেলবো। আবার আলিম স্যারের ক্ষেত্রেও সেম কথা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আশা করা যাচ্ছে একদম ক্লিয়ার। এর বাইরে কি কোনো কোচিংয়ের বই পড়তে হবে? ভুলেও না। কোনো কোচিংয়ের নোট পড়তে হবে? ভুলেও না। যদি করো তাহলে চান্স পাবে না। তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা রেখে দিতে পারো। ঠিক আছে? আমি বলে দিচ্ছি, কথাটা মিলাই নেবা। নেক্সট আসো বোটানি। বোটানির ক্ষেত্রে আমরা কি পড়বো? বোটানির ক্ষেত্রে আমি মাথায় রাখবো যে বোটানির ক্ষেত্রে আমরা দুইটা বই ফলো করব। ঠিক আছে? বোটানির ক্ষেত্রে আমরা কয়টা বই ফলো করব? দুইটা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হাসান স্যার। প্রথমটা কি বলতো? হাসান স্যার। ঠিক আছে? এবং দ্বিতীয়টা কি বলতো? হাসান স্যার। এবং দ্বিতীয়টা কি বলতো? দ্বিতীয়টাও কিন্তু আলিম স্যার। ঠিক আছে? একটু আগে আমি জুওলজির ক্ষেত্রে যে কথাগুলো বললাম, ঠিক বোটানির ক্ষেত্রেও কিন্তু কথাগুলো সেম ভাবে কি বলতো প্রযোজ্য। ঠিক আছে? যে তুমি প্রথমে হাসান স্যারের যে বইটা সেটা খুব সুন্দর করে লাইন বাই লাইন দাগানো অংশগুলো পড়বা। ঠিক আছে? হ্যাঁ, তোমার যদি আগে কোনো অধ্যায় একদমই না পড়া থাকে তাহলে একটু থরলি রিডিং দিয়ে নিবা। তারপর হচ্ছে তুমি লাইন বাই লাইন দাগানো ইম্পর্টেন্ট অংশগুলো বারবার পড়বা। ঠিক আছে? তারপর তুমি আলিম স্যারের বইটা পড়বা। বই কি পড়বা? সব নো, তুমি ইম্পর্টেন্ট তোমার কোচিং থেকে দাগাই দিবে ওই জায়গাগুলো পড়বা, তার সাথে অনুশীলনী প্রশ্নগুলো পড়ে ফেলবা। ঠিক আছে? তাহলে আশা করা হচ্ছে এই দুটা সেকশন একদম ক্লিয়ার। ভাই কোচিং এর বই পড়বো না, কোচিং এর কোনো আলতু ফালতু বই কি বলা যায় এক্সট্রা ইনফো বইগুলো পড়তে যাও না। এগুলো আসলে হবে কি মানে হবে হবে না, এরকম একটা মধ্য মানে মাঝখানে পড়ে যাবা। কিছু হবে কিছু হবে না। তোমাকে একটা মজার জিনিস বলি। আমি গত বছরে এরকম একটা পাইছিলাম যে একজন স্টুডেন্ট এসে আমাকে বলতেছে ভাই আমি তো এক্সট্রা ইনফো বুক থেকে এক্সট্রা ইনফো পড়ছি, কিন্তু এইটা যে আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফো এটা তো আমার এক্সট্রা ইনফো বই ছিল না। এটা খুব নর্মাল কথা, কোচিংগুলো যখন এক্সট্রা ইনফো বইগুলো বানায় তখন কিন্তু সব ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না। ওনারাও চেষ্টা করে তোমাদেরকে হেল্প করার, কিন্তু দিন শেষে কিন্তু এটা হয় না, রাইট? কারণ ওইটাও একটা দেখা যায় নাহলে বিশাল বড় বই হয়ে যাবে, রাইট? তো তুমি চেষ্টা করবা যে এই যে আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি এগুলো থেকেই পড়ার। ঠিক আছে? তাহলে তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তাহলে আমরা জুওলজি পড়ে ফেললাম, আমরা বোটানি দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো বইগুলো পড়তেছে এগুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তোমার চান্স হয়ে যাবে। গত বছরও কিন্তু আমরা এরকম একটা বুক লিস্ট বলে দিয়েছিলাম, তো ভিডিও বানানো হয়নি, আমি বলে দিয়েছিলাম আর কি। তো পেইড ব্যাচে ভাবলাম এবার পাবলিকলি বলে দিই, হয়তো অনেক বাচ্চার উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কথা বলি। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে যেমন আমরা মানে জুওলজি এবং বোটানির ক্ষেত্রে যেমন আমরা আজমল স্যার পড়লাম, তার সাথে ওই যে আলিম স্যারের বইয়ের ভিতরে দাগায় দাগায় পড়তেছিলাম না, ঠিক একইভাবে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে। চলো প্রথমে আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলি। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে কি পড়তে হবে? কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে অবশ্যই পড়তে হবে কি বলো তো, আমি লিখে দিচ্ছি, কেমিস্ট্রির ক্ষেত্রে লিখে নাও। সো আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে কি পড়বো? আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে পড়বো হচ্ছে কি বলতো হাজারি স্যারের বই। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বই হাজারি স্যারের বই। ঠিক আছে? হাজারি স্যারের বই পড়বো, থিওরি পড়বো, অনুশীলনী পড়বো। এর সাথে আমরা কি পড়বো? কবির স্যারের বই পড়বো। ঠিক আছে? হ্যাঁ, কবির স্যারের বই পড়বো। ঠিক আছে? কি পড়বো? কবির স্যারের বই পড়বো। কবির স্যারের বই থেকে আমরা কি পড়বো? কবির স্যারের বই থেকে আমরাও কিন্তু থিওরি পড়বো, এবং তার সাথে সাথে কি পড়বো বলো তো, আমরা কিন্তু তোমার দেখা যাচ্ছে ওখান থেকে যে অনুশীলনীর প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়বো, কারণ কবির স্যারের বই থেকে কিন্তু অনুশীলনীর প্রশ্ন অহরহ আসে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কবির স্যারের বইটাকে হাজারি স্যারের মতো একদম থরলি পড়তে হবে নাহলে না, না ওই রকম না। তবে আমি বলবো যে সময় থাকলে একটু দেখিও, মানে অতটা ফিজিক্স মানে বোটানি জুওলজির ক্ষেত্রে যতটা না আলিম স্যার মানে এক্সট্রা ইনফো বইটা খুব থরলি দেখতে হবে, কবির স্যারের ক্ষেত্রে ব্যাপারটা ওই রকম না। একটু বেছে বেছে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোচিং থেকে তো আমরা দিয়ে দিই পিডিএফ, বা যে কোনো কোচিংয়েই পাবা, ওইটা একটু দেখে নিও। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমার কিন্তু অনেক হেল্প হবে। ঠিক আছে? এই দুটো জিনিস তাহলে হাজারি স্যার, থিওরি, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বারবার বলতেছি, তোমরা কম্পিউটার না, ইম্পর্টেন্ট জায়গাগুলো প্লাস এমসিকিউ,
আর কবির স্যারের ক্ষেত্রেও সেম ইম্পর্টেন্ট জায়গাগুলা প্লাস এমসিকিউ, ঠিক আছে, অনুশীলনী এমসিকিউ যেগুলা। আচ্ছা লাস্টে আমি একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে আমি শুনবা। আচ্ছা গেল এটা, তারপরে কি আসো বলো তো, এর বাইরে কি কোনো কোচিং এর বই পড়বো? হ্যাঁ, কোচিং এর বই পড়লে ফ্ল্যাট হয়ে যাবা, ফিট হয়ে যাবা, চান্সই পাবা না, সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। যেমন দেখবা তোমার হাজারি স্যারের বই অর্গানিক কেমিস্ট্রি দেখবা 200 হয়তো বা অনুশীলনী প্রশ্ন আছে, দুই হাজারি স্যার কবির স্যার মিলায় 200 বা 250 হবে, দুই বই মিলায়। তো অথচ সেটাই তুমি যদি কোচিং এর অনুশীলনের বই থেকে অনুশীলনী পড়তে যাও তো তুমি চান্দে চলে যাবা, ঠিক আছে। এই কথাটা আমি যতবারই বলি পোলাপেন কেউ শুনে না। শোনো, তোমাদের ভালোর জন্য কিন্তু আমি বলতেছি, হাজারি স্যারের বই তোমাদের কাছে আছে, হ্যাঁ, বা তোমাদের কাছে হচ্ছে কবির স্যারের বই কিনতে হবে, লাগবে, পারলে কিনে নিও। তপন স্যারের বই সেম কথা, এই বইগুলা মেইন বই, ইসাক স্যারের বই মেইন বই। তোমরা এইগুলা থেকে অনুশীলনী প্রশ্নগুলো না পড়ার কারণে এত অনুশীলনী প্রশ্ন পড়ো কোচিং এর ওই বই দেওয়া ওই বইগুলা থেকে। এই দেখবে একটা মোটা বই দিবে, তুমি কোচিং এ ভর্তি হলে পাবা, এটা নিশ্চিত। তোমরা ওই বইয়ের লোভই তো ভর্তি হয়েছো। তো এই বই পড়লে তুমি শেষ। কারণ কি? কারণটা আমি লজিকে বুঝাই দিই তোমাকে। লজিকটা কি? লজিকটা খুব সিম্পল, যে অতগুলো অনুশীলনী এমসিকিউ মনে থাকবে না। কেন মনে থাকবে না? তুমি অত সময়ই পাবে না মনে রাখার জন্য। কথাটা বুঝতে পারছো? তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তুমি 3.5 থেকে 4 মাস সময় পাবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তার মধ্যে তুমি জৈব যৌগের 600 অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবা, 500 অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবা। মানে একটা পাগলও যদি চিন্তা করে তাও বুঝবে, ঠিকই তো ভাই, তো লজিক্যাল কথা বলতেছে। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুশীলনীর প্রশ্নগুলো, ওগুলো আমি আগে দেখবো। কথা বুঝতে পারো নাই? আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে। আচ্ছা নেক্সট আসো, তো আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি ঘটনা। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি করব। ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি পড়বো বলতো? ফিজিক্সের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ইশাক স্যার। আমরা কি পড়বো? ইশাক স্যারের বইটা থিওরি, এবং তার সাথে অবশ্যই তপন স্যার। বারবার আমি বলে দিচ্ছি, কিন্তু কোচিং তোমাদেরকে বলবে এগুলো কেনার দরকার না, এগুলো আমরা কি দিব, আমরা এগুলো হচ্ছে আসমানি বই দিব, এগুলো পড়লেই হবে না। বাবা, তুমি যদি চান্স পাইতে চাও এই কথা ভুলেও করিও না। ওই দুইটা বইয়ের দাম বেশি টাকা না, তোমার এর চেয়ে তোমার স্বপ্নটার দাম অনেক বেশি, ঠিক আছে, তোমার চান্সের দরকার অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। এটা আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে বলতেছি, আমি কি আমার কোনো বই কিনতে বলতেছি এখানে? না, তোমার দরকার যেটা আমি সেটা বলতেছি, রাইট? আচ্ছা, কারণ তোমার ভালো হলে তুমি একদিন আমাকে অবশ্যই দোয়া দিয়ে যাবো, বলবো যে না ভাই একটা সত্য কথা বলছিল। মেডিকেল ওলাকে মানুষ মোটামুটি সত্য কথা বলে বলেই জানে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইশাক স্যারের বই, মানে থিওরি পড়তে হবে, 19 প্রশ্ন, এবং তার সাথে তপন স্যারের বই। তপন স্যারের বই তো থিওরি নেই, খুব কম আছে, আর তার সাথে 19 প্রশ্ন, এবং তপন স্যারের বই দেখবো অধ্যায় শেষে কিছু ম্যাথ আছে, ওগুলা করবা, ঠিক আছে, যেগুলো হাতে কলমে করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জুওলজি ক্লিয়ার করলাম, বোটানি ক্লিয়ার করলাম, ফিজিক্স ক্লিয়ার করলাম, কেমিস্ট্রি ক্লিয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি বলছি, যে জুওলজি বোটানির ক্ষেত্রে এক্সট্রা ইনফোটা যতটা ডিপলি পড়তে হয় আলিম স্যারের বইটা, সবচেয়ে ডিপলি কোনটা পড়তে হয় বলতো? আলিম স্যারের বইটা, মানে এটা একটু বেশি করে পড়তে হবে, হ্যাঁ, তার চেয়ে একটু কম বোটানিটা। বাট ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে যে তপন স্যারের বইটা আছে, বা কেমিস্ট্রির ক্ষেত্রে কবির স্যারের বইটা, এখানে এক্সট্রা ইনফো খুব ডিপলি পড়ার দরকার নেই, মানে দেখবা সুপারফিশিয়াল একটু একটু করে দেখলেই তুমি বুঝবা, বা কোচিং থেকে এক্সট্রা ইনফো ক্লাস দিলেও তুমি এটা করলেই বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটা ক্লিয়ার। তো এখন আসে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, আমরা কথা বলবো জিকে আর ইংরেজি নিয়ে, চলো। এবং জিকে এবং ইংরেজিতে তুমি জানো বাংলাদেশের একমাত্র কোচিং মেডিকেলওয়ালা যে কি করে বলতো, সবচেয়ে কারেক্ট যে গাইডলাইন সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করে। কারণ জিকে ইংরেজি তুমি যদি ঠিক মতো না গাও, ধরা খাবা, পড়বা হয়তো অনেক, মানে মানে দেখবা মানে কমন আসবে না, আবার দেখবা পড়বা, মানে পড়বাই না, দেখবা পলাপাইন না পড়ে পাওয়া যাচ্ছে, রাইট। এবং জিকে ইংরেজিতে অনেকে কি করে না বলো তো, গুরুত্বই দেয় না। জিকে ইংরেজিতে 25 নাম্বার, এখন কাট মার্কসে মোটামুটি 75-এর কাছাকাছি চলে গেছে, 75-এর কাছাকাছি আর কি। তুমি চিন্তা করো, 25 নাম্বার বাদ দিয়ে 75, মানে তুমি যদি জিকে ইংরেজি না পড়ে পরীক্ষা দিতে যাও, মানে এটা আসলে যাওয়াই হবে পরীক্ষা দিয়ে, আসলে পরীক্ষা দেওয়া কোনো লাভ হবে না। তা আমি কথাটা সবসময় বলি, যে যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইতে চাও, বা ডেন্টাল ভর্তি পরীক্ষায়, তোমাকে অবশ্যই জিকে ইংরেজি খুব বেশি মানে ফোকাস দিতে হবে। এবং কেমন ফোকাস? আন্ডা ফোকাস না, যা দিবে সব না, আমার একটা গাইডেড বই আগাইতে হবে, কতটুকু লাগবে, কোন জায়গাগুলো লাগবে, হ্যাঁ, এবং প্রতিদিন পড়তে হবে জিকে ইংরেজি, ঠিক আছে, প্রতিদিন একটু 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 করে দেখবা, পড়ার সাথে সাথে একটু একটু করে পড়বা। এবং আমি যেটা পার্সোনালি পছন্দ করি, আমি নিজেও করতাম, আমি মেইন রাইটার বা মেইন বইটা পড়তাম, ধরো একটু জুওলজি পড়লাম, একটু বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না 3 ঘন্টা, আবার একটু জিকে পড়ছি, আবার ধরো আমি জুওলজি আবার পড়তেছি, আবার ধরো একটু ইংরেজি পড়ছি, এমনি এরকম করে জিকে ইংরেজি মাঝখানে মাঝখানে গ্যাপগুলোতে পড়তাম, ঠিক আছে। আর একটু নিউমোনিক্স ইউজ করে পড়তাম, আলহামদুলিল্লাহ ভালোই মনে থাকতো, কিছু মুখস্থ করা লাগতো। তো এভাবেও তোমরা করতে পারো, একটা না জিকে ইংরেজি পড়লে বিরক্ত লাগবে, ডেইলি কাজটা করবা, ঠিক আছে। তুমি টেরও পাবা না কোন দিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে জিকে নিয়ে আমি কিছু কথা বলি, জিকের ক্ষেত্রে কোন বই পড়বো, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন। তো উত্তর হচ্ছে যে জিকের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের মতো আমাদের এই দেশে জিকে কিন্তু দেশের
পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয়, এটা তুমি খুব ভালো করে জানো, রাইট? এটা আমার তোমাকে এখন বুঝাইতে হবে না। তো এই বছরের জন্য মানে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে এইচএসসি ব্যাচ 2025 আর সেকেন্ড টাইম এই 2024-এর জন্য আমি সাজেস্ট করব যে তুমি জিকে পড়ার ক্ষেত্রে খুব সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করবা। কি করবা? এবং যেটার মাধ্যমে আমরা আমাদের পেইড ব্যাচে পড়াচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি মোটামুটি শিওর যে যদি কোশ্চেন হয় মানে জাতের কোশ্চেন এগুলো থেকে সর্বোচ্চ কমন থাকবে। গত বছরে কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ কমন দিছি। ইংরেজির মোটামুটি সবই কমন ছিল। আর জিকেরও কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম 7-8টা কমন ছিল। মানে একদম লাইন এগুলা একদম বলেই দেওয়া যায় যে কি মোটামুটি আসবে। এটা সবাই জানে। আচ্ছা, তো জিকের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? এখন জিকে কি কোচিং থেকে বই দিছে ওটা পড়বো? তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি আমাকে বলো, শান্ত ভাইয়া আপনি কি সাজেস্ট করেন? আমি বলব তুমি জিকের ক্ষেত্রে ২টা জিনিস করবা। খুব স্মার্ট, খুব বেশি কাজে দেবে। নাম্বার 1 কি? জিকের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে, আমি একটু স্ক্রল করে নিচে। জিকের ক্ষেত্রে তুমি কি করবা? হ্যাঁ, জিকের ক্ষেত্রে তুমি কি করবা? জিকের ক্ষেত্রে তুমি হচ্ছে জোবায়ের জিকে যে বইটা আছে, ঠিক আছে? কি আছে? জোবায়ের জিকে। এটা কিন্তু মানে দেখবা কোচিং থেকে যে বইগুলা দেয়, এখানে দেখবা দুনিয়ার যত আছে, মানে দুনিয়ার যত জিকে আছে সব দেওয়া আছে। তো অত তো পড়ার সময় নেই। অত পড়তে গেলে পাগলা হয়ে যাবো আমি। তাই না? আমাকে জান বাঁচাইতে হবে। আবার এখন জিকের মধ্যে বাংলাদেশও আছে, আন্তর্জাতিকও আছে। রাইট? আমাকে বুঝে শুনে আগাইতে হবে। কতটুকু লাগবে? কথা বুঝে গেছে? হ্যাঁ। বড়, বড় ছক মুখস্থ করতেছো। বড়, বড় যত মান-টান আছে সব মানে পাগলা হয়ে যাবে। অনেকে করে কি গাইডলাইনটাই জানে না। কোচিং থেকে হয়তো বা ভাবে মিসকমিউনিকেশন হয়। ওইজন্য সব পড়তে যায়, লাস্টে জিকে দেখবা কিচ্ছু পড়া হয়নি। এটা প্রত্যেক বছর যে তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো ফার্স্ট টাইমার যদি হয়ে থাকো বা সেকেন্ড টাইমার, পরীক্ষা লাগবে তুমি আমাকে বলবা যে ভাই আমার তো জিকে কিচ্ছু পড়া হয়নি। এখন আমি কি করব? আচ্ছা, যাই হোক, তো মেইন কথা কি আমরা জোবায়ের জিকে থেকে থিওরি অংশটা পড়বো। আর এমসিকিউ দেখবো জোবায়ের জিকেতে খুব কম আছে, ওগুলো মোটামুটি দেখবো। এবং তার সাথে আমরা আরেকটা কাজ করবো, জোবায়ের জিকে পড়লে কিন্তু বাংলাদেশ এবং বিডি প্লাস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুইটাই কাভার হয়ে যাবে। ঠিক আছে? ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এবং তার সাথে আমরা কি করব? আমরা এর সাথে একটা ঘটনা ঘটাবো, সেটা হচ্ছে আমরা MP3 নামে একটা বাজারে বই পাওয়া যায়। এটা কিন্তু গান শোনার MP3 না। MP3 নামে একটা বই পাওয়া যায়। MP3 দুইটা অংশ আছে। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে কি বলতো আন্তর্জাতিক। ঠিক আছে? তো বলবা জিকের জন্য ভাই 3টা বই কিনবো, কি বলেন ভাই? আচ্ছা, তুমি তো চান্স পেতে চাও না? চান্স পেতে চাও তো, রাইট? আমি কিন্তু দেখো এই বইগুলোতে আমার কি কোনো লাভ আছে? না। এই বইগুলা মেইনলি তোমার জন্য, তোমার কাজে লাগবে দেখে আমি বলতেছি। দেখো জিকের থিওরি অংশটা তুমি পড়বা কনসাইজলি, যেগুলো লাগবে, যেটা তুমি পাবা জোবায়ের জিকেতে। এমপি3 ওরকম নাই, থিওরি একদম মানে খুব বাজে অবস্থা থিওরি। আচ্ছা, আবার MP3 বইয়ের মধ্যে কি আছে? এমসিকিউ গুলো আছে, হিউজ এমসিকিউ আছে। আর তুমি অনেকে বলতে পারো ভাই এমসিকিউ পড়লে কি হবে? গত বছর পর্যন্ত হইতো, কিন্তু এবার হবে না। এটা আমরা কোশ্চিন দেখে মোটামুটি বুঝতেছি যে এবার এগুলো ঘটনা ঘটবে না, কারণ আন্তর্জাতিক ঢুকছে, সরকার চেঞ্জ হয়েছে, বহুত কাহিনী আছে এখানে। আমি শুধু এইটুকুই তোমাকে বলবো, ছোট বাচ্চা হিসেবে তোমার এত বোঝার দরকার নেই, যে জিকে থিওরি অংশটা তুমি পড়বা জুবাইর জিকে থেকে, আর এমসিকিউ যে অংশটা সেটা তুমি পড়বা কই থেকে বলো তো? তুমি এটা পড়বা হচ্ছে MP3 থেকে। ধরো যখন মহাদেশ টপিকটা আন্তর্জাতিকের, তুমি ওইটা পড়লা, এশিয়া মহাদেশ তুমি থিওরি এখানে পড়ে নেবা, এখানে দেখবা কিছু এমসিকিউ আছে 1 পৃষ্ঠার বেশি নাই। ওই জিনিসটা আবার তুমি জাস্ট MP3 বইটা খুলে আরো কিছু এমসিকিউ ওখানে আছে, ওগুলো পড়ে ফেলবা। কথা বুঝে গেছে? এইটা করো, বেস্ট, বাট এটা বেস্ট। আচ্ছা, আর যদি তোমার নিজের কোনো পার্সোনাল চয়েস থাকে ওটা করতে পারো, বাট প্লিজ জিকে খুব বুঝে শুনে পড়ো, নাহলে কিন্তু ধরা খাবা। জিকে ইংরেজি বেশিরভাগ পোলাপাইন পেনে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি ট্রিটমেন্ট ঠিক হয়, পরে দাও, কিন্তু জিকে ইংরেজির মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়। ঠিক আছে? আচ্ছা, তখন দেখা যায় একটা বাচ্চা খুব ভালো করে পড়েও চান্স পায় না, কারণ ওই যে 25 নাম্বার ছেড়ে তো চান্স হবে না। এটা তুমিও জানো, আমিও জানি, রাইট? আচ্ছা, আসলে এখন ইংরেজির কথা, ইংরেজিটা আরেকটা ভয়ঙ্কর অবস্থা। মনে রাখতে হবে, তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করতে চাও, একটা প্রথম শর্ত হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস আবার কি করেন ভাই? প্র্যাকটিস কেমনে কি করবো? প্র্যাকটিস করার মানে ধরো তুমি ভয়েস পড়লাম, ভয়েসের আন্ডারে দেখবা মোটামুটি যদি তুমি খেয়াল করো দেখবা যে 40 বা 30টা রুল আছে, বা 30টাই ধরলাম কথার কথা। তো এখন 30টা রুল তুমি যদি রুলস পড়ে রেখে দাও, বাবা তুমি না পারবা না, একদম স্পষ্ট কথা। মানে তুমি যদি আমার মতো মিড লেভেলের বা লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট হও, তুমি পারবা না। তোমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বই কিনতে হবে, বা তুমি কোচিং এর বইও দেখবা। যদি তোমার কোচিং এর বইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেওয়া থাকে, এবং ধরো ভয়েসেরই তোমার মোটামুটি 100-150 কোশ্চিন দেওয়া আছে, আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে কি হবে? তোমার ব্রেইনের ক্রিটিক্যাল যে থিঙ্কিং ক্যাপাবিলিটি আস্তে আস্তে বাড়বে। নাহলে হয় কি, বেশিরভাগ বাচ্চা এই কোশ্চেন প্র্যাকটিস করার হবে মারা খায় চলে যায়। কথা বুঝে গেছে? তো প্রথম কথা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আর কি মেইনলি তোমাকে যে কোনো গ্রামার টপিকটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? টপিক অনুযায়ী, যেমন তুমি নাউন পড়বা, নাউনের তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বলো যে ভাই আমি প্রপার নাউন কেমনে হয় তুমি জানি, কমন হয় জানি,
ওই জানা দিয়ে হবে না, ওই অ্যাডমিশন কাহিনী আছে, বুঝছো? তুমি কোশ্চিন দেখলে তোমার মাথা ঘুরে যাবে, এইটা আবার কি? ঠিক আছে, তুমি মানে অ্যাডমিশনের খেলা অন্যরকম। তুমি যদি চাও তুমি একটু অ্যাডমিশনের কোশ্চিনগুলো খুলে দেখো, দেখবে এখানে কাহিনী আছে। তো তোমার প্রথম শর্ত কি, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম মেইন বই পড়ার পাশাপাশি একটু একটু করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কি, টপিক ওয়াইজ ধরে ধরে অন্তত প্রত্যেকটা টপিক্সের মানে 100+ তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। নাউনের 100+, প্রোনাউনের 100+, যদি 100 থাকে আর কি, নাহলে 50 যতটুকু আছে ততটুকুই আর কি। মানে ম্যাক্সিমাম কোশ্চিন প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি প্যাটার্নটা ধরে ফেলবা। আরেকটা মজার সিক্রেট ইনফো তোমাকে দিই, হ্যাঁ? আচ্ছা, তোমার বন্ধু এটা মিস করবে, আমি তোমাকে বলি। বাংলাদেশে কিন্তু ইংরেজি কোশ্চেনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্যাটার্ন রিপিট হয়, একই প্যাটার্নের কোশ্চেন আসে, একই ওই দেখবা ওয়ান অফ নাইলে মেনি, ওই একই জিনিসের অ্যাজ লং অ্যাজ, ওই সেম জিনিস বারবার দিতেছে পরীক্ষায়। হোয়েনের রুলস, বিফোর আফটারের রুলস, ওগুলোই দেয়। এখন তুমি যদি এগুলো কোশ্চেন আকারে দেখো না, তোমার ব্রেইনে ধরবে ভালো। ম্যাথ করার মতো ব্যাপারটা, ম্যাথ তুমি যখন বেশি বেশি সলভ করবা তখন তোমার ব্রেইনে ধরবে ভালো। আচ্ছা, যাই হোক, তো তুমি কোচিং থেকে পড়তে পারো, অথবা তুমি যদি আমাকে বলো ভাই আপনি কই থেকে পড়ান, আমি হচ্ছে আমাদের পেইড ব্যাচের মধ্যে, আমরা মেডিকেল ওয়ালার ব্যাচের মধ্যে পড়াই হচ্ছে কোথা থেকে বলো তো, ইংরেজিটা আমরা পড়াই তোমার মাস্টার যে বইটা আছে, এই মাস্টার বইটা থেকে পড়ায়। ঠিক আছে, এই বইয়ের লেখক অনেক আইলসা, উনি হচ্ছে কোশ্চেন আপডেট করে নাই বা করে না, কারণ এই বইটার মধ্যে এত কোশ্চেন আছে অলরেডি, যেগুলো প্র্যাকটিস করলে একটা বাচ্চা প্রো হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রো হয়ে যাবে, প্রো মানে প্রো এর অন্য লেভেলে চলে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, সময় লাগবে। এই তুমি 2 দিন 7 দিনের মধ্যে পারবা না, একটু কঠিন হবে। ওটাই বলতেছি যে তোমাকে ডেইলি একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইংরেজি গ্রামার গেল। ইংরেজি মেমোরাইজিং কি করব? ইংরেজি মেমোরাইজিং এর ক্ষেত্রেও সেম কথা। ইংরেজি মেমোরাইজিং এর ক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করবা যেগুলো বিগত বছরের প্রশ্ন আসছে ওগুলা পড়ার। মানে স্পেলিং মাস্টার বই থেকে আমি পড়াই, তুমি 300টা স্পেলিং আসছে না দেখবা, 300+ এরকম আছে, বা 400 মোটামুটি, ওইগুলো পড়বা। বা তুমি দেখা যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, আমরা সিনোনিম অ্যান্টোনিম কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি মুখস্থ করায় দিই। তো দেখা যাচ্ছে যে তোমার ওই সিনোনিম অ্যান্টোনিম যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে ওগুলোই রিপিট দিয়ে দেয়। এখন তোমরা কোচিং এর বইটা পড়ে যে মারাটা খাও, তোমরা কোচিং এ দেখবে এমনি পড়া দিয়ে দেয়, তোমরা ওগুলো পড়ো, পরিণতটা হয় না, কি হলো কিছু জানি না, আমরা যাবার সব চলে গেলা, লাস্টে কিছুই হলো না। এই কাজ করবা না। তুমি দেখবা কোন কোশ্চিনগুলো বিভিন্ন ভার্সিটিতে, মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, বা ডিউতে, মানে চাকরিতে, কোথায় কোথায় মানে বিগত বছরে আসছে, যেটা তুমি মাস্টার বই বা অ্যাপিক্স বইতেও পাইতে পারো। ঠিক আছে, একই জিনিস, অ্যাপিক্সে একটু ভুল থাকে, পড়ার সময় খেয়াল করে পড়বা। হয় তুমি মাস্টার বা অ্যাপেক্স, তুমি যদি আমাকে বলো আমি বলবো মাস্টার। ঠিক আছে, এটা ভালো, বাট এটা না কিনলেই যে শেষ জীবন এরকম না, যেটা তোমার ইচ্ছা। তাহলে গেল। আচ্ছা, আর এই মেমোরাইজিংটা তো বলছি, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, গ্রুপ বার কি পড়বো, যেগুলো বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো পড়বো। সব তো আমার সিনোনিম মুখস্থ করার দরকার নেই। আমাকে মেডিকেল অ্যাডমিশনের সময় কি আমাকে ওই জিনিয়াস পিএইচডি করতে হবে? না, আমার যতটুকু লাগবে আমি ততটুকু পড়বো, ওগুলো পড়লেই চান্স হবে। ওগুলো পড়ে আমি নিজে ঢাকা মেডিকেলে পেয়েছি, এবছর আমাদের এখান থেকেও চান্স পেয়েছে। মানে তুমি নিশ্চিন্তে পড়তে পারো ওগুলা। ঠিক আছে, এবং এগুলো পড়তে পারলেই তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেন কেমনে কি হবে। ঠিক আছে, কিন্তু পোলাপাইন এগুলো না করে গাইডেড ওয়েতে না, যে উল্টাপাল্টা কাজ করে, এটা করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমি মোটামুটি বলে দিলাম। এখন আসো, জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার সময় পোলাপাইন একটা জিনিস মিস করে, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন। কি বললাম? বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন থেকে হিউজ কোশ্চিন তুলে দেয় বোর্ড প্রশ্ন। ঠিক আছে, বোর্ড প্রশ্ন থেকে হিউজ পরিমাণ কোশ্চিন হুবহু তুলে দেয়। ঠিক আছে, তো বোর্ড প্রশ্ন কোনোভাবে বইয়ে লাস্টে আছে, ওগুলো একদম বাদ দিবা না। বিশেষ করে যে সালে পরীক্ষা হবে, ওই সালে যদি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে, তাহলে ওই সালের বোর্ড প্রশ্ন প্লাস আগের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এমসিকিউগুলো মুখস্থ করবো, ওখান থেকে হুবহু দিয়ে দেয়। আর কি বলবো, আর তো কিছু বলার নেই, অনুশীলনী থেকে হুবহু দিয়ে দেয়। আর জিকে ইংরেজির ক্ষেত্রে যে বইগুলো বললাম এগুলো পড়বা। আমি কিন্তু সব বলে দিতেছি খোলামেলা, আমার ব্যাচে ভর্তি হলে বলবো, নাহলে বলবো না, এডমিশন সব খোলামেলা বলে দিতেছি, কারণ তোমরা আলটিমেটলি আমি চাই চান্স পাও। চান্স পাইলে তোমাদের দোয়াটা পাবো, এটা বিশাল ব্যাপার আমার জন্য। ঠিক আছে, জিকে ইংরেজি ক্ষেত্রে কি করবা, জিকের ক্ষেত্রেও সেম কথা। ওই যে যেভাবে বললাম থিওরির ওখান থেকে, জোবাই জিকে থেকে, আর তোমার এমসিকিউ হচ্ছে তোমার এমপি3 থেকে। আর বিসিএস কোশ্চিন দেখবা এমপি3 বইয়ের লাস্টে আছে, ওগুলো মুখস্থ করবা। ওগুলো থেকে অনেক কোশ্চিন হুবহু দিয়ে দেয় বিসিএস কোশ্চিন। তারপর ডিউর কোশ্চিনটা তোমাকে একটু কালেক্ট করতে হবে কষ্ট করে, তোমার কোচিংও থাকে দিয়ে দেয় অনেক সময়, বা আমরা দিয়ে দিই। তো তুমি ডিউর কোশ্চিন যেগুলো, বি ইউনিট, ডি ইউনিট, এই কোশ্চিনগুলো একটু পড়ে ফেলবা, এই কোশ্চিনগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে হুবাহু দিয়ে দেয়, গত বছরও দিছে, হুবাহু দেয়। ঠিক আছে, মেডিকেল না, আর্ম ফোর্সে আসছে। তো বুঝছো, আমি তোকে কিন্তু সিক্রেট কথাগুলো বলে দিলাম। তাহলে বিসিএস, ডিউ আর ম্যাট ড্যাট তো পড়তে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পড়তেই হবে। ঠিক আছে, আচ্ছা, সেগুলো মোটামুটি গেল এখান থেকে। এখন আসলে লাস্ট তীর, মানে লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকে কি করবো? আচ্ছা, কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, একটা ভালো কোশ্চেন ব্যাংক তোমার পুরো প্রিপারেশনটাকে ঘুরাই দিতে পারে, আর একটা খারাপ কোশ্চেন ব্যাংক তোমার প্রিপারেশনটাকে একদম শেষ করে ফেলতে পারে। কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো। ঠিক আছে, তোমার কাছে যেটা প্রিফারেবল হবে, আমি বলবো যে যে কোশ্চেন ব্যাংকটাতে কোশ্চেন একটু বেশি আছে সেইটুকুটা নেওয়া ভালো। ঠিক আছে,
বাজেটে অনেক কোশ্চেন ব্যাংক আছে, তুমি যেটা ইচ্ছা নিতে পারো, বা তোমার কোচিং থেকেও দিবে, কোনো সমস্যা নেই। তবে খেয়াল করবা কোশ্চেন যেন মিস না যায়। যেমন অনেক কোচিং আলা আমি দেখছি মাতব্বরি করে বিগত বছরের প্রশ্নগুলো, মানে 2000 সালের আগের প্রশ্নগুলো বাদ দিয়ে দেয়, বা 10 সাল, শুধু 10 সাল থেকে 20 সাল এইটুকু প্রশ্ন দেয়। এই কাজ কোনোদিন করবা না। এইটা করলে একদম মানে শিওর মারা। তোমরা যেমন বলো না শিওর শট, এরকম আমি বলি শিওর মারা, মানে আর আর রক্ষা নাই। তোমার সিলেবাসে আছে ওই কোশ্চেন যেন তোমার পড়া থাকে, বুঝা গেছে? যেমন ধরো বিগত বছরে যে কোশ্চেনটা মেডিকেলে আসছে তোমার সিলেবাসের সাথে মিলে, ওইটা তুমি পড়বা, ওই টপিকটা তুমি পড়বা। কোশ্চেন ব্যাংক কেমনি অ্যানালাইসিস করতে তুমি আমার ইউটিউবে ভিডিও পাবা। আর এই বছরের তোমরা যদি অ্যানালাইসিস ভিডিও চাও তাহলে আমার বইলো কমেন্ট সেকশনে জানাই, আমি ইয়া দিয়ে দিবনি, কি বলে, আমি অলরেডি মানে বায়োলজিটা দিয়ে দিছি, বাকিগুলো দেওয়া হয়নি। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও আমরা জানাও, আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। বাট অবশ্যই কোশ্চেন ব্যাংক দেখবা, কারণ তুমি ইনোসেন্ট ফার্স্ট টাইম, আর তোমার কাছে সময় এইটুকু। তুমি কি পিএইচডি করতে পারবা? 6 বছর ধরে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই, আমরা না অনেক কিছু হাতি করা জানি, তুমি কি জানো? রাইট? তা তোমাকে মাথায় রাখবে, আমরা বলতে আমি না, আমার মতো যারা আছে সবাই যারা জানে। আর তুমি তো ভাই 6 বছর ধরে মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ না, তুমি দিচ্ছ 3 মাস সময় ধরে। তোমার কাজ হবে কোশ্চেন ব্যাংকটাকে ডিপলি অ্যানালাইসিস করা, যে আমার বইয়ের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, রাইট? কোন প্রশ্ন, অনেকে আবার করে কি, অনেক গাধা আছে কোশ্চিন ব্যাংক পড়ার সময় দেখা যাচ্ছে শুধু প্রশ্নগুলো উত্তরগুলো মুখস্থ করে, মানে এ হচ্ছে থার্ড ক্লাস গাধা। এই কাজ করা যাবে না, ঠিক আছে? মানে গাধার তবে লেভেল আছে থার্ড ক্লাস। তোমার কোশ্চিনটা কোন টপিক থেকে আসছে এটা পড়তে হবে, ঠিক আছে? যেমন ধরো রক্তের, তুমি যদি দেখো কি বলে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ থেকে প্রশ্ন আসছে, তাহলে তোমাকে পুরো রক্তের যে ছকটা আছে এটা পড়ে ফেলতে হবে। বা তুমি দেখলা ক্লটিং ফ্যাক্টর থেকে একটা প্রশ্ন আছে, ক্লটিং ফ্যাক্টরের ছকটা, এটা পুরোটা পড়ে ফেলতে হবে। তোমাকে টপিকগুলো ধরতে পারতে হবে, ঠিক আছে? টপিক অ্যানালাইসিস তুমি যদি করো, তুমি কিন্তু প্রায় মানে 90% কোশ্চেন কমন পেয়ে যাবা, মানে ঘুরবেই কোশ্চেন, ঠিক আছে? আর মেডিকেল ভর্তি পরীক্ষার 10%, অর্থাৎ 10টা প্রশ্ন আমরা ধরে নিই এরকম যে তুমি যেগুলো জীবনে পারবা না, মানে এটা পারারও দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা কথা, আমাদের মেডিকেল ওয়ালারও কিন্তু কোশ্চেন ব্যাংক আসতেছে, তুমি যদি চাও ওটাও নিতে পারো। ওটা এখন আসে নাই, হালকা প্রমোশন হয়ে গেল না, না নিলেও সমস্যা নেই, যে চান্স হবে না এরকম কিছু না, যেইটা ইচ্ছা নাও। বাট মেইন কথা, আমার কোশ্চেন ব্যাংক যেন ডেভেলপড হয়। কোশ্চেন ব্যাংক যদি কি বলে পঙ্গু হয় তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, আর কি আছে? তো এই হচ্ছে মোটামুটি ফিজিক্স কভার করছি, কেমিস্ট্রি কভার করছি, বায়োলজি কভার করছি, জিকে কভার করছি, ইংরেজি কভার করছি। এই হচ্ছে পুরোপুরি আমাদের কি বলতো মেডিকেল ভর্তি পরীক্ষার বুক লিস্ট, বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইগুলা। আশা করি আমি পুরো কনসেপ্টটা ঠান্ডা মাথায় তোমাকে বুঝাইতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এবং তুমি এই যে পুরো জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো তুমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর একটা ছোট্ট টিপস দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জার্নির সময় তোমার ভুল অনেক হবে। হ্যাঁ, কোচিংয়ে পরীক্ষা দিয়ে অনেক কিছু পারবা না, অনেক কিছু ভুলে যাবা, কখনো হতাশ হবে না। এবং যে জিনিসটা ভুল হবে ওটা মেনে নিবা, স্বীকার করবা যেটা আমার ভুল হয়েছে, এটা বইয়ে দাগায় রাখবা, তাহলে দেখবা তোমার ভুলের সংখ্যা আস্তে আস্তে অনেক কমে যাবে। আমি এইভাবেই কিন্তু মানে এই মেথডে স্টাডি করে কিন্তু আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আর আমাদের ফার্স্ট টাইমার যারা আছো তাদের হচ্ছে ওয়ারিয়র 5.3 ব্যাচে, ফুল মেডিকেল ব্যাচে ভর্তি চলতেছে, চাইলে তোমরা আমার ক্লাস দেখে ভর্তি হইতে পারো, না হইলেও সমস্যা নাই। তুমি আলটিমেটলি চান্স পাও, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়, ঠিক আছে? আচ্ছা, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও এটা আমাকে একটু জানাই দিবা কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।